নমস্কার। আজকের বিষয় হচ্ছে এনসিএফ 2005। এনসিএফটা কি সেটা নিয়ে আলোচনা করব। এবার এনসিএফ বলতে গেলে আগে এনসিইআরটি চলে আসে, আবার এর সঙ্গেই রিলেটেড হচ্ছে সিসিই, পিকক মডেল। আমরা ধরো পিকক মডেল পড়ছি, সাপোজ পিকক মডেল পড়তে পড়তে দেখা গেল পিকক মডেলের সঙ্গে সিসিইর একটা সম্পর্ক আছে, তাহলে আমাদের সিসিই জানতে হবে। এবার সিসিই পড়তে গেলে দেখা যাচ্ছে সিসিইটা আবার এনসিএফ 2005-এর সঙ্গে লিঙ্ক আপ আছে, আবার এনসিএফ পড়তে গিয়ে দেখা যাচ্ছে এনসিইআরটি চলে আসছে। তাহলে এখানে একটা আমাদের হবু শিক্ষক শিক্ষিকাদের মনে কনফিউশন তৈরি হয় যে কিভাবে বিষয়গুলো ক্লিয়ার করব। অনেক বইতে লেখা আছে, বাংলা ভাষাতেই লেখা আছে, বাংলা ভাষায় অনেক বই আছে, ডিএলএড এর, বিএড এর, বা ইন্টারনেটে অনেক ভিডিও বা সোর্স ওয়েবসাইট আছে, কিন্তু কোনো এক জায়গায় আমি দেখলাম না পরিপূর্ণ সেইভাবে তথ্য আছে যেটা শিক্ষক শিক্ষিকাদের কনসেপ্টগুলোকে ক্লিয়ার করবে। কিছু হলেও ঘাটতি থেকে গেছে, তাই আমার মনে হলো ভিডিওটায় কমপ্লিট করি বিষয়টাকে। তাহলে আজকে এনসিএফ 2005 সম্পর্কে বলবো, আর পাশাপাশি যেগুলো লিঙ্ক আপ আছে সেগুলো আলোচনা করব। আশা করি ভিডিওটা দেখলে আপনার কনসেপ্ট 90% হলেও ক্লিয়ার হয়ে যাবে। আমি বলতে পারি 100% বলবো না, 90% আপনার ক্লিয়ার হয়ে যাবে, এটুকু বলতে পারি। মূলত এনসিএফ 2005 নিয়েই বলবো। এনসিএফ 2005 হচ্ছে, আগে বলি পুরো কথা কি, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005, যেটার বাংলা অর্থ হচ্ছে জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005। এবার এটা হচ্ছে একটা রূপরেখা মাত্র বা নির্দেশিকা মাত্র। এটাকে তৈরি করেছে এনসিইআরটি। এনসিইআরটি কি? এনসিইআরটি হচ্ছে ভারত সরকার দ্বারা নির্মিত একটা শিক্ষা সংক্রান্ত সংস্থা, যেটা শিক্ষা নিয়ে গবেষণা করে, শিক্ষার মান উন্নয়ন নিয়ে গবেষণা করে, শিক্ষকদের ট্রেনিং নিয়ে গবেষণা করে, পুস্তক কেমন হবে, সিলেবাস কেমন হবে, অর্থাৎ পাঠ্যক্রম পাঠ্যসূচি কেমন হবে, এইসব নিয়ে গবেষণা করে। পুরো ভারতবর্ষের প্রত্যেকটা স্কুলের পাঠ্যক্রম কেমন হবে, সরকারি বা আধা সরকারি স্কুলের পাঠ্যক্রম কেমন হবে, সেগুলো নিয়ে গবেষণা করে থাকে। এবার এই এনসিইআরটি প্রতিষ্ঠিত হয়েছিল 1961 সালে, ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত হয়। এনসিইআরটির কাজ এগুলো বলে দিলাম, শিক্ষা সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে গবেষণা করা। এবার এনসিইআরটি বছরে বছরে না হলেও কিছু বছর পরে পরে নির্দেশিকা পাবলিশ করে যে এই নির্দেশ মেনে চলতে হবে। যেমন এনসিএফ 2005 এই গাইডলাইন মেনে সিলেবাস তৈরি হবে বা পঠন পাঠন এইভাবে চলবে। এবার এনসিএফ 2005, এটা 2005 মানে 2005-এই প্রকাশ হয়, এটা প্রকাশিকা বা নির্দেশিকা 2005-এ প্রকাশ হয়। এবার তার আগেও প্রকাশ হয়েছে, শুধু যে 2005-এ প্রকাশ হয়েছে তা নয়, 2005-এর আগে 2000 সালে প্রকাশ হয়েছে, তার আগে 1988 সালে প্রকাশ হয়েছে, তার আগে 1975 সালে প্রকাশ হয়েছে। তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে, মানে যারা টেট পরীক্ষা দেবে তাদের কোশ্চেন আসতে পারে যে এনসিএফ 2005 এটা কততম শিক্ষা সংক্রান্ত নির্দেশিকা। তাহলে এটা চতুর্থতম শিক্ষা সংক্রান্ত একটা নির্দেশিকা। এর আগে 3বার হয়ে গেছে। সালগুলো কি বললাম আরেকবার বলছি, 2005 এটা, তার আগে হচ্ছে 2000, তার আগে 1975, আর তার আগে 1988, তার আগে 75। তাহলে 4বার প্রকাশ হলো। এবার যখন এনসিএফ 2005 প্রকাশ হয় তখন এনসিইআরটির সভাপতি ছিলেন যশপাল, প্রফেসর যশপাল। মনে রাখবেন, এটা থেকেও কোশ্চেন আসতে পারে, আপনাদের ওই টেট পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। বিএড বা ডিএলএড যাদের আছে তাদের জন্য বিশেষ করে যে টেট পরীক্ষা, আপার প্রাইমারি টেটগুলোতে এই কোশ্চেন এসে থাকে, অথবা ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে। তাই যারা ইন্টারভিউ দেবেন বা টেট পরীক্ষা দেবেন, ভিডিওটা দেখুন, অনেকটাই কনসেপ্ট আশা করি ক্লিয়ার হবে। তাহলে সবার মাথা হচ্ছে এনসিইআরটি, যেটা ভারত সরকার তৈরি করেছেন 1961 সালে। আর তার কাজগুলো আমি বলে দিলাম। কাজের মধ্যে ওই যে প্রকাশিকা, শিক্ষা সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা, এটা একটা কাজ। তো এটা বছর বছর, যেমন প্রত্যেক বছর না হলেও কিছু বছর পরে পরে প্রকাশ হয়। মোটামুটি 4বার প্রকাশ হলো এই নিয়ে, 4বার প্রকাশ হলো। লাস্ট যেটা 2005-এ প্রকাশ হলো, সেই সময় এনসিইআরটির আর কি সভাপতি ছিলেন যশপাল।
ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার। এবার এনসিএফ এ ঢোকা যাক। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বললাম, জাতীয় বাংলা বলছি, বাংলা অর্থটা জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা। এবার এনসিএফ এর মধ্যে কিছু কাজ দিয়ে দিয়েছে, উদ্দেশ্য দিয়ে দিয়েছে। এনসিএফ এর উদ্দেশ্য কি, কি জন্য এনসিএফটা করা হচ্ছে, এনসিএফ এর কাজ করে দিয়েছে যে এনসিএফ এর মধ্যে এই কাজগুলো থাকবে, সেই কাজগুলো কি, এনসিএফ এর লক্ষ্য কি, এগুলো একটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো প্রথমে আমি এনসিএফ এর হিস্ট্রি বলে দিলাম, মানে ইতিহাসটা বলে দিলাম। 4 বার হলো, আগে 3 বার আর এনসিএফ 2005, মোট 4 বার প্রকাশ হলো, এটা ইতিহাস বলে দিলাম। এরপর এনসিএফ এর কাজ যেটা বেঁধে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে যে সমস্ত বিদ্যালয়গুলো আছে, সরকারি আধা সরকারি, সমস্ত বিদ্যালয়ের যে পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রমকে তৈরি করা এবং শিক্ষার মানকে উন্নয়ন করা, এই সমস্ত কাজগুলো এনসিএফ 2005-এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, মানে এই নির্দেশিকার মধ্যে কাজগুলোকে বেঁধে দেওয়া হয়েছে। আপনাদের মনে হতে পারে যে এনসিইআরটি ছিল, হঠাৎ করে এনসিএফ আনার কি দরকার ছিল। এনসিএফ আগেই বললাম একটা নির্দেশিকা, শিক্ষা সংক্রান্ত নির্দেশিকা, আর এনসিইআরটি হচ্ছে সংস্থা। এবার দেখুন, যুগে যুগে মানুষের চাহিদা পরিবর্তন হয়, চাহিদার পরিবর্তন হয়। যেমন আমরা দেখেছি আমাদের দাদুরা কি করতো, রেডিওতে সবকিছু শুনতো। তারপরে বাবাদের আমলে দেখলাম কি হলো, টেলিভিশনে সবকিছু দেখে খবরাখবর জানতো, বা যাবতীয় যা কিছু তথ্য বা মনোরঞ্জন সব টেলিভিশনের মধ্যে হতো। এবার আমাদের জেনারেশনে এসে সেটা কি হচ্ছে, সেটা কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন এগুলোর মধ্যে সীমাবদ্ধ আছে। তাহলে যুগে যেমন প্রযুক্তির পরিবর্তন হচ্ছে, সেই হিসেবে মানুষের কিন্তু চাহিদা, আগ্রহ, মনোভাব, ইচ্ছা এগুলোরও কিন্তু পরিবর্তন হয়। তাই সিলেবাস একরকম থাকাটা কখনোই জরুরি নয়, সিলেবাসটাকেও পরিবর্তন করতে হয়। সেই কারণে এনসিইআরটি কিছু বছর পরে পরে সিলেবাসের একটা নির্দেশিকা জারি করে। সেইভাবে 2000 থেকে 2005 পর্যন্ত ছিল, আবার 2005 থেকে বর্তমান পর্যন্ত এনসিএফ 5 অনুযায়ী আর কি বিদ্যালয়ে পড়ানো হচ্ছে, বা এই এনসিএফ এর গাইডলাইন মানা হচ্ছে। আবার ফিউচারে বা ভবিষ্যতে গিয়ে নূতন নির্দেশিকা আসতে পারে, তখন বলবে এই সিস্টেমটা পুরোপুরি বন্ধ না হলেও এর সঙ্গে কিছু হয়তো ইনক্লুড হতে পারে, বা শিক্ষা পদ্ধতির পরিবর্তন হতে পারে। এবার যে 2005 এনসিএফ, এটার উদ্দেশ্যটা বলি, কি উদ্দেশ্যে হঠাৎ 2005 এনসিএফ করা হলো। এর মূলত কিছু উদ্দেশ্য আছে। প্রথম হচ্ছে চাপ মুক্ত বা বোঝা মুক্ত শিক্ষা পদ্ধতি গড়ে তোলা। মানে বিদ্যালয়ে আগে আমরা যখন ছোট ছিলাম তখন ব্যাগে অনেক বই নিয়ে আমরা বিদ্যালয়ে যেতাম, তখন যেতে আমাদের ভয় করতো, আমাদের কান্না আসতো যে এত বই নিয়ে গিয়ে ওই 4 দেয়ালের মাঝখানে অতক্ষণ বসে আমরা পড়াশোনা করব না। সেই কারণে কি হলো, এনসিএফ 2005 যে উদ্দেশ্য, 2005-এর উদ্দেশ্যের প্রথম হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাকে চাপ মুক্ত করতে হবে। চাপ মুক্ত করার উদ্দেশ্যে বইগুলো আস্তে আস্তে পাতলা হয়ে গেছে, বই যতটা পারা হয়েছে বইগুলোকে ভাঙা হয়েছে, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, এইভাবে খণ্ড আকারে ভাঙা হয়েছে। বা যে সিলেবাসটাকে জয়ফুল করা হয়েছে, মানে শুধুমাত্র ওই পুঁথিগত বিদ্যার মধ্যে সিলেবাস সীমাবদ্ধ নয়, ওর সঙ্গে বিদ্যালয়ের 4 দেওয়ালের বাইরের বিষয়গুলোকেও অন্তর্ভুক্ত করা, যাতে বাচ্চারা বা শিক্ষার্থীরা তার মধ্য থেকে আনন্দ খুঁজে পায়, বিদ্যালয়ের প্রতি তারা যেন আকৃষ্ট হয়, সেখানে গিয়ে যেন মজা পায়। আমরা যে ভয় পেতাম সেই ভয়টা যেন না থাকে, মানে জয়ফুল লার্নিং করতে হবে, পঠন পদ্ধতিকে বা শিক্ষা ব্যবস্থাকে জয়ফুল করতে হবে। তাহলে প্রথম যেটা বললাম কি, শিক্ষাকে চাপ মুক্ত করতে হবে, শিক্ষা পদ্ধতি হবে চাপ মুক্ত, এর উদ্দেশ্যে এনসিএফ তৈরি হয়। আর কি উদ্দেশ্য? আর উদ্দেশ্য হচ্ছে, আগে আমরা যখন বিদ্যালয়ে যেতাম, যে ছেলেরা এদিকে বস, মেয়েরা ওদিকে বস, এই যে ছেলে মেয়ে বিভাজন, মানে লিঙ্গভেদ, জাতিভেদ, বর্ণভেদ, তারপরে যারা প্রতিবন্ধী তাদেরকে সেইভাবে দেখা যেত না, অন্য স্কুল ছিল তাদের, এইগুলোকে দূর করা হচ্ছে এনসিএফ এর একটা উদ্দেশ্য। মানে সবাই একসঙ্গে পড়বে, প্রতিবন্ধী হোক, ছেলে হোক, মেয়ে হোক, শ্রেণীকক্ষে একসঙ্গে বসবে। হ্যাঁ, এর ফলে কি হবে, লিঙ্গভেদ দূর হবে, জাতি বৈষম্য, ধর্ম বৈষম্য, এগুলো বিভেদ দূর হবে। এটা হচ্ছে এনসিএফ এর একটা অন্যতম উদ্দেশ্য। তাহলে প্রথম কি বললাম, ভার মুক্ত করতে হবে, তারপর কি বললাম, বৈষম্য মুক্ত করতে হবে।
তারপরে যেটা হচ্ছে শিক্ষার্থীদের 3 নম্বর বলছি, শিক্ষার্থীদের বাস্তব জগতের সঙ্গে শিক্ষা ব্যবস্থা বা পাঠ্যপুস্তকে যে সিলেবাসটা আছে সেটা যেন শিক্ষার্থীদের বাস্তব জীবনের উদাহরণের সঙ্গে তার একটা মেলবন্ধন থাকে, যাতে শিক্ষার্থীরা শিখতে গিয়ে সেটাকে যেন বোঝা না মনে করে। একটা শিশু সে তার পারিপার্শ্বিক জগতে যা দেখছে, ধরো পুকুরে সে স্নান করে আসলো বিদ্যালয়ে, এবার একটা পঠন দেখলো, সেখানে একটা ইউনিটের মধ্যে পুকুর সংক্রান্ত বিষয়ের সঙ্গে লিঙ্ক আছে, তখন সে কি করবে, তার মধ্যে একটা আগ্রহ পাবে, দেখি তো আমি তো স্নান করে আসলাম পুকুরে, এখানে পুকুরের কথা আছে, তাহলে এটা দেখা যাক। বা একটা কুকুরের সঙ্গে এলাকায় ধরো একটা পাগলা কুকুর আছে, হ্যাঁ, সেইভাবে কোনো একটা সিলেবাসের মধ্যে একটা পাগলা কুকুরের গল্প দিয়ে শুরু হলো, তাহলে দেখি তো এখানে কি আছে। বা এরকম ধরো আছে, দিদিমণি বলল যে অমুক ইটের তলায় পিঁপড়ে ছিল, কেন পিঁপড়ে ছিল জানো? সত্যি তো, আমি তো দেখেছিলাম পিঁপড়ে ছিল, কেন পিঁপড়ে ইটের তলায় থাকে, আমি দেখি তো, পিঁপড়ের মুখে কেন ডিম থাকে সাদা সাদা, এগুলো দেখি তো, তখন আগ্রহ আসবে। এই হলো বাস্তব জগতের সঙ্গে লিঙ্ক আপ করা। এটা হচ্ছে এনসিএফ এর একটা উদ্দেশ্য। তাহলে 3টে উদ্দেশ্য বলে দিলাম। বাস্তব জীবনের সঙ্গে সম্পর্ক, উদাহরণ থেকে পাঠ্যক্রমের একটা মেলবন্ধন থাকবে, ভারমুক্ত করতে হবে, আর যে বৈষম্য দূর করতে হবে। আর কি করতে হবে? গণতান্ত্রিক ব্যক্তি তৈরি করতে হবে। মানে শুধু আমার জন্য ভাবলে হবে না, আমি সর্বসর্বা, আমি আমার জন্য ভাববো, তাই করলে হবে না, সবার কথা ভাবতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে, এটা গণতান্ত্রিক দেশ, এই ধারণা বাচ্চাদের মধ্যে দিতে হবে। এটা একটা এনসিএফ 2005-এর উদ্দেশ্য। তাহলে মূলত এই 4টি উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য হচ্ছে সিলেবাসটাকে অনেক ভাস্ট করতে হবে। ভাস্ট বলতে এই প্রকারে আমি বলছি না বৃহৎ, যে চাপ যেন হয়ে যায়, ভার হয়ে যায়, এটা না। বৃহৎ বলতে শুধুমাত্র যে একটা বিষয়ের মধ্যে থাকবে না। যেমন আমি ইতিহাসের একটা বই পড়ছি, ইতিহাস প্রাইমারিতে নেই, আপার প্রাইমারি আছে, তাও বলছি, ধরো ইতিহাসের আমি একটা বই পড়ছি, সেখানে শুধুই ধরো আমি দেখছি ঐতিহাসিক কথা লেখা আছে, ওই রাজা ওই যুদ্ধে গেছিল, এই হয়েছিল, শুধু এইসব লেখা আছে। এবার ধরো সেখানে ইতিহাসে ওই রাজা ধরো সিন্ধু নদের পাশ দিয়ে এরকম যাচ্ছিল, যেতে যেতে এবার সেখানে সিন্ধু নদ থেকে, সিন্ধু নদের সম্পর্কে এমনভাবে বলা হলো, সেখানে সিন্ধু নদের দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত মোট এত কিমি দৈর্ঘ্য, এইভাবে বলে সেটা দেখা গেল ভূগোলের সঙ্গে একটু লিঙ্ক আপ করা হলো, বা বাস্তব জীবনের বিভিন্ন বিষয়ের সঙ্গে, ভাস্ট বিষয়ের সঙ্গে সেটাকে লিঙ্ক আপ করা হলো। এটাও হচ্ছে একটা এনসিএফ এর উদ্দেশ্য। তাহলে এই 5টা হচ্ছে এনসিএফ এর মূল উদ্দেশ্য, আমি বলে দিলাম। এবার এনসিএফ 2005-এর যে মূল নির্দেশিকাগুলো পাবলিশ হয়েছিল সেগুলো বলছি। এবার উদ্দেশ্য যেটা বললাম, উদ্দেশ্য কোনো একটা বিষয়ের যে উদ্দেশ্য থাকে, সেই বিষয়ে যখন নির্দেশ দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই উদ্দেশ্যটাকে ফুলফিলমেন্ট করার জন্য এই নির্দেশগুলো দেওয়া হয়। সেই কারণে উদ্দেশ্য আর নির্দেশের মধ্যে একটা সম্পর্ক থাকবে, একই রকম থাকবে, যে আমার এইগুলো উদ্দেশ্য, তাহলে আমি নির্দেশ দেব কি, সেইগুলো অ্যাচিভ করার জন্যই আমি নির্দেশ দেব। তাহলে উদ্দেশ্য আর নির্দেশিকা অনেকটাই একই। তবু নির্দেশিকার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে আগে মুখস্থ বিদ্যা ছিল বা মুখস্থ পদ্ধতি ছিল, শুধু মুখস্থ করে 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 সেগুলো বলতে হতো বা লিখতে হতো পরীক্ষাতে, আর সেই হিসেবে নাম্বার পেত। তো সেই পদ্ধতিকে পরিহার করতে হবে, মুখস্থ পদ্ধতি আর চলবে না, বিভিন্ন নূতন নূতন পদ্ধতির মাধ্যমে পড়াতে হবে। যেমন স্টোরি টেলিং মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড, বিভিন্ন মেথড অ্যাপ্লাই করে পড়াতে হবে। শুধুমাত্র ওই মুখস্থ করে পড়ালে হবে না, গল্পের ছলে পড়াতে হবে। একসঙ্গে কাজ দেওয়া হলো, টিম ওয়ার্ক দেওয়া হলো, একসঙ্গে ধরো গ্রুপ ওয়ার্ক দেওয়া হলো, সেইগুলোর মধ্য দিয়ে ওরা কিন্তু শিখবে। শুধুমাত্র এই মুখস্থ কর, এখান থেকে এইটা দাগ দিয়ে দিলাম, এটা পড়ে মুখস্থ করে আয়, এটা পরীক্ষায় আসবে, সেটা লিখবো, আর সেটা লিখবে বাচ্চারা, আর আমরা নাম্বার দেবো স্যার, সেটা কিন্তু হবে না। তাদেরকে খেলার ছলে বিভিন্ন মেথড অ্যাপ্লাই করে পড়াতে হবে। এই হচ্ছে প্রথম নির্দেশিকা। দ্বিতীয় নির্দেশিকা হচ্ছে যে বাস্তব জগতের সঙ্গে, আগেই যে উদ্দেশ্যে বললাম যে শিক্ষার্থীদের বাস্তব জগতের সঙ্গে পাঠ্যক্রমকে সম্পর্কযুক্ত করতে হবে। তৃতীয় হচ্ছে পরীক্ষা পদ্ধতির মধ্যে নমনীয়তা আনতে হবে। আগে আমাদের কেমন হতো, পরীক্ষা আসলেই ভয় লাগতো, যেই পরীক্ষা, তাহলে একটা ভীতি কাজ করতো। এখন বাচ্চাদের মনে সেটা যাতে না আসে, পরীক্ষা পদ্ধতি নমনীয়তা আনতে হবে। প্রয়োজনে আমরা কি পরীক্ষা দিতাম, বছরে 2বার, হাফ ইয়ারলি আর অ্যানুয়ালি।
হাফ ইয়ারলি পরীক্ষা ধরে 6 মাস পরে হলো, তারপরে আমরা একদম রেস্ট হয়ে গেলাম যে আবার সেই 6 মাস পরে তো পরীক্ষা হবে, 5 মাস পরে 1 মাস পড়ে নেব, হয়ে যাবে। সেটা চলবে না। নমনীয়তা আনতে হবে বলতে শুধুমাত্র যে সহজ সেটা নয়, পরীক্ষাটাকে ভেঙে ভেঙে পাটে পাটে নিতে হবে। যেমন ফার্স্ট সামেটিভ একটা হয়ে গেল 4 মাস পর, আবার 4 মাস পর সেকেন্ড সামেটিভ, আবার 4 মাস পর থার্ড সামেটিভ। তাহলে এই যে সিসিই মানে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন হচ্ছে, কন্টিনিউয়াস বারবার হচ্ছে, 3 বার হচ্ছে। তার মধ্যে আবার সামেটিভ যেমন বললাম, ফরম্যাটিভ আবার আছে। ফরম্যাটিভ হচ্ছে শিক্ষা চলাকালীন বা গঠনমূলক যে মূল্যায়ন, সেটা ক্লাসে বিভিন্নভাবে হতে পারে। আর সামেটিভ মানে একটা সামগ্রিক বা অন্তিম, যেটা 4 মাস পরে পরে হচ্ছে, বছরে 3 বার হয়। তো এই সিসিইর মাধ্যমে পড়াতে হবে, মানে পরীক্ষা পদ্ধতি পড়াতে হবে বলছি, পরীক্ষা নিতে হবে, ইভ্যালুয়েট করতে হবে, পরীক্ষা পদ্ধতির মধ্যে একটা নমনীয়তা আনতে হবে। আর 4 নম্বর নির্দেশিকা হলো পাঠ্যক্রম হবে এনরিচড বা বৃহৎ। বৃহৎ বলতে এই অর্থে বৃহৎ বলছি না যেটা বাচ্চাদেরকে বোঝা সৃষ্টি করে। বৃহৎ হচ্ছে শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যে যেন পাঠ্যক্রম সীমাবদ্ধ না থাকে, সেটা যেন বাইরের জগতের সঙ্গে তার একটা মেলবন্ধন থাকে। ওই জন্য এখন যে বইগুলো হয়েছে দেখবেন, আগে বই আমরা যেগুলো পড়েছি সংজ্ঞা থাকতো, বৈশিষ্ট্য থাকতো, উদাহরণ থাকতো, এইভাবে বইগুলো তৈরি হতো। অনেকে বলে ওই বইগুলো ভালো ছিল, ওইগুলো পড়লে সহজে পড়ানো যায় বা করা যায়। হয়তো পড়াতে আমাদের একটু কষ্ট হয়, কিন্তু এখন যে সিলেবাসটা হয়েছে, যে বাইরের জগতের সঙ্গে যতটা পারা গেছে সেটাকে লিঙ্ক করা হয়েছে। যেমন বলল দিদিমণি বলল তার বাড়িতে নাকি আজকে এই পায়েস রান্না হয়েছিল, পায়েসটা কি দিয়ে তৈরি হয় বলো তো দেখি। এইভাবে আর কি সবগুলো বাইরের জগতের সঙ্গে যতটা পারা গেছে লিঙ্ক আপ করা হয়েছে। এটার একমাত্র কারণ হচ্ছে এনসিএফ 2005 গাইডলাইনটাকে ফলো করার জন্যেই। এই হলো 4 নম্বর নির্দেশিকা। আর 5 নম্বর হচ্ছে গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা। মানে আগেই বললাম উদ্দেশ্যের মধ্যে যেটা ছিল, শিক্ষার্থীদের মনে যেন একটা গণতান্ত্রিক মনোভাব তৈরি হয়, দেশের জন্য একটা কিছু করার মনোভাব তাদের হয়, শুধু নিজের জন্য করব এই চিন্তাধারা যেন না থাকে। এই হলো এনসিএফ 2005 সমস্ত বিষয়। আর লাস্ট যে বললাম নির্দেশিকা, এটা সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নির্দেশিকাটা ইন্টারভিউতে অবশ্যই বলবেন, যদি যাদের ইন্টারভিউ আছে তাদের যদি কোশ্চেন হয় এনসিএফ 2005 কি, এইভাবে বলবেন। প্রথম এনসিএফ 2005 হালকা করে হিস্ট্রি বলবেন, তারপর পুরো কথা বলবেন, এনসিইআরটির দ্বারা তৈরি, সেই সময় সভাপতি কে ছিলেন সেটা বলবেন। বলার পর উদ্দেশ্য দুটো একটা বললেই হবে। তারপর নির্দেশিকা, 5টা নির্দেশিকা অন্তত বলতে হবে, তবেই আপনি ইন্টারভিউতে পুরো নাম্বারটা পাবেন। বেশি টাইম সেখানে পাওয়া যাবে না, 5 মিনিট হয়তো টাইম পাবেন একটা কোশ্চেনে, তাও 5 মিনিট পাবে না, 3 মিনিটের মধ্যে আপনাকে উপস্থাপন করতে হবে। সেই হিসাবে আপনি তৈরি করবেন। প্রথমে বললেন এনসিএফ 2005, এটা একটা শিক্ষা সংক্রান্ত নির্দেশিকা যেটা এনসিইআরটি তৈরি করে। সেই সময় সভাপতি ছিলেন যশপাল, আর এর আগেও 3 বার প্রকাশ হয় এনসিএফ। এটা বলার পরে এনসিএফ এর উদ্দেশ্যগুলো বললেন, তারপরে সঙ্গে সঙ্গে নির্দেশিকাগুলো পরপর 5টা বলে দিলেন, তাহলে আপনি পুরো নাম্বারটা পাবেন। ঠিক আছে, আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে বা লেগেছে। ধন্যবাদ।